ব্যাপার বলতো কাকা মশাই, ওই মুখুজ্জে বাড়িতে এত ভিড় কেন? কেন রে শ্যামল, তুই কি জানিস নে? দুদিন পর প্রতি বছরের ন্যায় এ বছরেও মুখুজ্জের ঘরে কালীমার পুজো রয়েছে। তাই নাকি কাকা? হ্যাঁ রে, আর শুধু তাই নয়, শুনছি নাকি পুজোর পরের দিন সন্ধ্যায় খুব বড় অনুষ্ঠান আছে। অনুষ্ঠান? কি হবে কাকা অনুষ্ঠানে? এই বছরই প্রথম ব্রাহ্মণ ভোজন আর দরিদ্র ভোজনের আয়োজন করা হয়েছে, বুঝলি? বাহ বাহ, এ তো খুব ভালো খবর গো। হ্যাঁ, এই জন্যই গ্রামে মুখুজ্জের বাড়ির এত নাম ও সম্মান, এবং মুখুজ্জের বাড়ির লোকেরাও গ্রামবাসীদেরকে খুব ভালোবাসে। ঠিক আছে, চল এখন আসি, বুঝলি? আমার আরো কিছু কাজ আছে। এই যোগু, এই ঘরে আছিস? দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলবো। বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো। হ্যাঁ, এই তো আসছি। হ্যাঁ রে যোগু, শুনলাম তুই নাকি মুখুজ্জে বাড়ির অনুষ্ঠানের দইয়ের বায়না পেয়েছিস। কই না তো, আমি এই ব্যাপারে তো কিছুই জানি না। তোর জন্যই আমার দই বিক্রি হয় না। কি এমন মিশিয়ে দই বানাস বলতো, যে আমার দই কেউ কিনতেই চায় না? যোগু কিছুটা হাসলো, তারপর বলল, বিনোদ, তুই যেভাবে তৈরি করিস আমিও সেইভাবেই করি, কিন্তু তোর মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করি না, বুঝলি? কি? আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি? খারাপ ব্যবহার আর কি দেখেছিস তুই? এবার দেখবি, তোর দই মুখুজ্জে বাড়িতে কিছুতেই যাবে না। আমি তা কিছুতে হতে দেব না, এই বলে দিয়ে গেলাম। কেন রে লম্পট, কি করবি তুই? হ্যাঁ, সেটা না হয় আজ রাতেই দেখে নিস। আমি মুখুজ্জেদের গ্রামের লোক হয়েও দইয়ের বায়না পাবো না, তুই কি করে পাস আমি দেখব। এসব বলতে বলতে বিনোদ বাড়ি থেকে বেরিয়ে গেল। পাশাপাশি আর 5টা গ্রামের মধ্যে যোগুর বানানো দই সর্বশ্রেষ্ঠ এবং সুস্বাদু, আর মানুষ হিসেবেও খুব ভালো। কারোর সাথে খারাপ ব্যবহার করে না। গ্রামের অনেক দরিদ্র বাড়িতে যোগু বকশিস না নিয়েই দই দিয়ে আসে। বিনোদের এরূপ ব্যবহারে যোগুর মনে আঘাত লাগলো। তাই সে বসে বসে ভেবে চলেছে, পৃথিবীতে ভালো মানুষের সাথে সর্বদা খারাপ কিছুই ঘটে। সকাল থেকে মুখুজ্জেদের বাড়ি পুজোর সাজে সেজে উঠেছে। বাড়ির মধ্যে গ্রামের লোক বিভিন্ন রকমের কর্ম করে চলেছেন। খোকা, এদিকে আয় তো একবার। হ্যাঁ মা, বলো। পুজোর জন্য সব আয়োজন তো হয়ে গেছে। ফুল, বেলপাতার ফল রামু আনবে বলেছে। কি বাকি আছে বলো তো? আমি এখনই গিয়ে আয়োজন করছি। কিন্তু পরের দিন ভোজনের জন্য কিছু সরঞ্জাম তো এখনো বাকি আছে। দই আর পনির, এগুলোর তো এখনো কোনো ব্যবস্থা হয়নি। ঠিক আছে মা, হ্যাঁ আমি এখনই গিয়ে একটা ব্যবস্থা করছি। বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পথে হেঁটে চলেছি। যোগু দইয়ালার বাড়ি যাচ্ছি। যোগু আমাদের গ্রাম আর পাশাপাশি গ্রামের সব থেকে বিখ্যাত একজন দইয়ালা, আর ওনার নাম পাশাপাশি গ্রাম এবং মানুষজনের মুখে মুখে খুবই শোনা যায়। যোগুর বাড়ির সামনে এসে দেখি, এ কি, বাড়ির গেট তো বন্ধ, দরজায় তালা দেওয়া। শোন সুবল, যোগুর বাড়ির দরজায় তালা দেওয়া কেন রে? কোথাও গেছে জানিস? শুধু আজকেই নয়, দুদিন থেকে বাড়িতে তালা দেওয়া। জানি না কোথায় গেছে, আর গ্রামের পথেও ওকে দুদিন ধরে দেখছি না। তপন হতাশ হয়ে বলল, বলিস কি রে?
তাহলে এত দইয়ের আয়োজন কি করে করব? কেন তপনদা, যৌকে যদি না পাওয়া যায় তাহলে বিনোদ তো আছে, ওকে গিয়ে বায়নাটা দিয়ে দাও। ওর দইটা না খুব একটা ভালো না, বুঝলি? তা কি হয়েছে, কাজ চালানোর মতো নিয়ে নাও। ঠিকই বলেছিস, তাই করতে হবে। আচ্ছা দেখি, আমি গিয়ে আসি এখন। ঠিক আছে তপনদা। দইয়ের ব্যবস্থা না হওয়ার কারণে মন না চাইলেও বিনোদকে গিয়ে বলতে হলো। কই হে বিনোদ, বাড়ি আছো নাকি? বিনোদ দরজা খুলে সামনে এসে দাঁড়ালো, মুখে হালকা হাসির ছোঁয়া। হ্যাঁ বলো। শোনো হে বিনোদ, কাল বাড়িতে অতিথি ভোজন, তুমি কি দইয়ের ব্যবস্থা করে দিতে পারবে? কেন পারবো না তপনদা, অবশ্যই হয়ে যাবে। কতটা লাগবে খালি বলো। মোটামুটি 10 সেরের মতো দই লাগবে। ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু দই আজ রাতের মধ্যেই তোমাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। দেখো পারবে তো? আচ্ছা বেশ বেশ, আজকে সন্ধ্যাবেলার মধ্যে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, যাও। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। সন্ধ্যা নেমে এসেছে, বাড়িতে পুজো আরম্ভ হলো। শঙ্খ ঢাকের শব্দে গোটা বাড়ি ভরে উঠল। পুজোর কাজ সম্পন্ন হলো, রাত হয়েছে। তখন বাইরে এসে দাঁড়ালো। এ কি, এখনো তো দই এসে পৌঁছালো না? কিন্তু বিনোদ আমাকে কথা দিয়েছিল সন্ধ্যার মধ্যেই দই বাড়িতে পৌঁছে দেবে। বিলম্ব না করে বিনোদের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির কাছে গিয়ে দেখি দরজা আলতো করে খোলা। বাড়ির ভেতরে প্রবেশ করলাম, কিন্তু এ কি! আমার গোটা শরীরে হিমের শীতল বয়ে গেল। দেখলাম রক্তাক্ত অবস্থায় বিনোদের দেহটা একদিকে, আর অপর প্রান্তে তার মাথাটা কাটা অবস্থায় পড়ে আছে। যেন কেউ মাথাটা টেনে হিচড়ে ছিঁড়ে নিয়েছে। দেখতে দেখতে আরো কিছু গ্রামের লোক এসে উপস্থিত হয়েছে। সকলেই নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কথোপকথন করছে। গ্রামের মধ্যে নোংরা হচ্ছে, কিভাবে হলো এটা? চ্যাংড়ামো। হ্যাঁ, কি হলো, কখন হয়েছে? এত মেরে ফেলেছে, গলা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ছি 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 ছি। খাবার তো বমি আসছে। কখন হয়েছে এটা? এই বাড়ির লোক কেউ জানে? আরে বিশু কিছু বল, কি হচ্ছে সব? গ্রামে কি শুরু হয়েছে ভাই? আরে গ্রামে তো টিকা যাচ্ছে না। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে ভাবছি, এ কেমন দুর্দশা নেমে এলো। কোনোভাবে দই পাচ্ছি না, তার উপর এইভাবে বিনোদের অপঘাতে মৃত্যু। এ যেন কোনো অশনি সংকেত। আর কোনো কিছু মাথায় আসছে না। বাড়িতে পৌঁছালাম, বাড়ির সকলকে সব কিছু খুলে বললাম। ইস, ছিছি, এতগুলো ব্রাহ্মণ এসেছে, তো নাক কাটা যাবে। কিন্তু দই তো পাওয়া গেল না। আমি কি যাবো রাত্রে? আরে তুই পাশে রাতও তো হয়ে গেছে, রাতও তো হয়ে গেছে, পাশাপাশি গ্রামে কি পাবো এখন? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু অপমানিত এটা। এতগুলো ব্রাহ্মণ, চিন্তা কর, এতগুলো ব্রাহ্মণ। আরে দই বানিয়ে নিলেই তো হয়। এতগুলো লোকের আয়োজন কিভাবে হবে? দশের দই বানাবো, মাথা খারাপ নাকি তো? হয়, এত দই, 10-এর দই পাওয়া যাবে না। সত্যি মন মেজাজ একেবারে খারাপ। বাড়ির সকলেই কিছুটা হতাশ হলো। মা বলল, এ কেমন দুর্দশা নেমে এলো বাড়িতে। চিন্তা থাকার দরুন গভীর রাত হয়ে এসেছে,
কিন্তু কারোর চোখে ঘুম নেমে এলো না। সকলে নিজের নিজের ঘরে জেগে আছে। তপন সকালে বাড়ির দরজা খুলল এবং বাইরের দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল। এ কি, 4-5টা দইয়ের হাঁড়ি, মোটামুটি 10 সের দই কে দিয়ে গেল? যেই দিয়ে যাক না কেন, এই বিপত্তি থেকে তো রক্ষা পেলাম। পরে ভেবে দেখবক্ষণ, এখন হাঁড়িগুলো বাড়ির মধ্যে নিয়ে যাই। সন্ধ্যাবেলা ভোজনের পর্ব শুরু হলো। রান্নার প্রশংসা অনেকেই করল। শেষে যখন সকলকে দই পরিবেশন করা হলো, খাবার পর এক গ্রামবাসী বলল, ও তপনদা, এদিকে এসো একবার। কাছে যেতে গ্রামবাসী বলল, এ তো যোগুর বানানো দই গো, না হলে এত সুস্বাদু দই এ তল্লাটে আর কেউ বানাতে পারে না। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, তাই নাকি? হ্যাঁ গো তপনদা, আমি ঠিকই বলছি। মনে মনে ভাবলাম, কিন্তু যোগুকে তো পাওয়া যাচ্ছে না, তাহলে দই দিল কে? ভোজনের পর্ব সমাপ্ত হওয়ার পর দাঁড়িয়ে আছি। এক গ্রামবাসী সামনে এগিয়ে এসে বলল, বাবু, খুব খারাপ খবর আছে। কি খবর? কিছুক্ষণ আগে আমি ওই গ্রামের পাশে যে জঙ্গলের রাস্তা আছে, ওখান থেকে হেঁটে আসছিলাম। দেখলাম দূরে জঙ্গলের এক বট গাছ তলায় কি যেন শুয়ে আছে। খুব দ্রুত সামনে গিয়ে দেখি। কি দেখলে বলো? দেখি মৃত অবস্থায় পড়ে আছে যোগু দইয়ালা। বলো কি? শুধু তাই নয়, গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে, সারা শরীরে ক্ষতবিক্ষত দাগ। জঙ্গলে পড়ে থাকার দরুন শরীরের অনেকটা অংশ কুকুর শিয়ালে খেয়ে নিয়েছে। দেখে মনে হলো দুদিনের মৃত, গোটা শরীর পচে গেছে। কিছুক্ষণ এইসব নিয়ে ভাবতে লাগলাম। তারপর গ্রামবাসীকে বললাম, ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখছি। যোগু দইয়ালা যদি মৃত হয়, তাহলে বাড়িতে দই কে পৌঁছে দিয়ে গেল? এসব ভাবছি, হঠাৎ ঘরের বাইরে থেকে কার যেন আসার অনুভব করলাম। সামনে এগিয়ে আসতে দেখি, এ কি, এ তো যোগু, কাঁধে ঝোলানো দইয়ের হাঁড়ি। তাকে দেখে আমার গোটা শরীর রীতিমতো ঘামতে শুরু করেছে। ভয়ে কাঁপতে শুরু করলাম। এইসব দেখে যোগু বলল, ভয়ের কোনো কারণ নেই মশাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না, শুধু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। কি মশাই, ভোজনের পর্ব কেমন হলো? ভয় ভয় বললাম, অনেক অনেক ধন্যবাদ ভাই। সকালে বাড়িতে দই পৌঁছে দেওয়ার জন্য আমি তো খুব দুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম। মশাই, যতদিন আমি এই গ্রামে আছি, ততদিন গ্রামবাসীদের দইয়ের সমস্যা হবে না, বুঝলেন কি না? ভাই, তোমার কত টাকা হলো একবার বলো? না না মশাই, আমার কোনো রকম টাকা লাগবে না। কেন? ব্রাহ্মণ ও গ্রামবাসীরা খেয়ে তৃপ্তি পেয়েছে, এটাই আমার কাছে টাকার থেকেও অনেক বড়, বুঝলেন? মানুষের ভালোবাসার সাথে থাকলেই হবে। ঠিক আছে মশাই, আমি এখন চলি, বুঝলেন? যোগু, আমার মনে একটা আশঙ্কা রয়ে গেছে। তোমার এই অবস্থা কি করে? যোগু কিছুক্ষণ চুপ করে বলল, দাদামশাই, ভালোর আর জামানা রইল না।
আমার সুখ্যাতি কারোর হয়তো সহ্য হচ্ছিল না। দুদিন আগে সন্ধ্যায় গ্রামের পথে বেরিয়েছি। সদ্য বৃষ্টি হয়েছিল, যার কারণে গ্রামের রাস্তা চারিদিক একদম ফাঁকা ছিল। হঠাৎ হঠাৎ কণ্ঠনালীতে প্রবল চাপ অনুভব করলাম। ছটফট করতে লাগলাম। ধীরে ধীরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। ধীরে ধীরে চারিদিকটা অন্ধকার হয়ে গেল। তারপর দেখি আমার দেহের সামনে আমি নিজেই দাঁড়িয়ে রয়েছি, আর সামনে রয়েছে ওই শয়তানটা। হ্যাঁ সালা, মাছের কাঁটার মতো গলায় বেঁধেছিলি। না থাকবি তুই, না থাকবে তোর দই। কিন্তু কিন্তু কে 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 ছিল শয়তানটা? একবার আমাকে বলো, আমি ব্যবস্থা নেব। যোগুর মুখে আলতো হাসি, তারপর বলল, তার আর দরকার পড়বে না। আমি দায়িত্ব নিয়ে পাপ দূর করেছি। কিন্তু কে সে যাকে আপনি গলা কাটা অবস্থায় তার ঘরের মধ্যে দেখেছিলেন? বিনোদ। হ্যাঁ, একা ঘরে পেয়ে ওর গলাটাকে দুখণ্ড করে দিয়েছি। যোগু গ্রামের পথে হাঁটতে শুরু করলো। তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। সত্যি, অনেক গ্রামবাসীদের মুখে শুনেছি তার ব্যবহার ও চরিত্রের কথা। তা আজ স্বয়ং অনুভব করলাম। দেখতে দেখতে গ্রামের অন্ধকারে যোগু মিলিয়ে গেল।